আমি বলেছি ইংরেজি ভাষাটা বাংলা ভাষা চেয়ে সহজ। আর এই কথার আজকে ছোট্ট একটা নমুনা দেখাবো। আপনি কি করছেন? ইংলিশ গ্রামার পড়তে 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 আপনার জীবন শেষ। এই গ্রামার, ওই গ্রামার, টেন্স, ন্যারেশন, ভয়েস, তারপরে কি ক্লজ, ফ্রেজ, মানে বিশাল এক ব্যাপার স্যাপার। ইংরেজি মানে কি বিশাল ব্যাপার। আবার আরেকটা শ্রেণী রয়েছেন যারা স্ট্রাকচার মুখস্থ করতে করতে জীবন শেষ। শত শত হাজার হাজার স্ট্রাকচার আপনার মুখস্থ, এক পাশ থেকে মুখস্থ করেন আর এক পাশ থেকে ভুলে যান। আসলে ইংরেজি ভাষাটা ওই গ্রামার ভিত্তিকও না, স্ট্রাকচার ভিত্তিকও না। ইংরেজি ভাষাটা হচ্ছে একটা সেন্সের ব্যাপার, একটা বুঝার ব্যাপার। আজকে জাস্ট এই ছোট্ট নমুনাটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ইংরেজি ভাষাটা কতটা সহজ। ইংরেজি ভাষার মূলনীতি দেখেন, এই যে এতটুকু ইংরেজি ভাষাটা কিন্তু এতটুকুই। কেমনে দেখেন? আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা সেন্টেন্স কিভাবে গঠন করি, বা আমরা কত রকম কথা বলি, কত রকম সেন্টেন্স গঠন হয়। আমরা সেন্টেন্স গঠন করি, একটা হচ্ছে প্রেজেন্টে, একটা সেন্টেন্স গঠন করি প্রেজেন্টে, আর একটা গঠন করি হচ্ছে পাস্টে, আর একটা গঠন করি ফিউচারে, আর একটা ব্যবহার করি হচ্ছে মডাল। এই 4 রকম সেন্টেন্স গঠন হয়। ওকে, মজার ব্যাপার হচ্ছে ইংলিশ গ্রামারের নীতিমালা দেখেন, যে যে নিয়মের ক্ষেত্রে, যে যে ক্ষেত্রে প্রেজেন্টে অ্যামিজার ব্যবহার হয়, ঠিক সেই ক্ষেত্রে আপনি যদি পাস্টে সেন্টেন্স তৈরি করেন, আমি কিন্তু আজকে উদাহরণ দিয়ে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিব। এবং আজকে ভিডিও শেষে আপনাদেরকে ইংরেজি শেখার সহজ পদ্ধতিটা কি সেটাও বলে দিব। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। প্রেজেন্টে যেখানে অ্যামিজার হয়, পাস্টে গেলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। ফিউচারে যদি যান তাহলে সেক্ষেত্রে উইল বি ব্যবহার হয়। আর ওই ক্ষেত্রে যদি আপনি মডাল ব্যবহার করেন তাহলে মডাল প্লাস বি ব্যবহার হয়। আবার প্রেজেন্টে যেখানে আপনি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবেন যে যে নিয়মের ক্ষেত্রে, ঠিক ওই নিয়মের ক্ষেত্রে আপনি পাস্টে গেলে আপনাকে হ্যাড ব্যবহার করতে হবে। ঠিক ওই নিয়মের ক্ষেত্রে আপনি যদি ফিউচার টেন্স ব্যবহার করেন তাহলে আপনাকে উইল হ্যাভ ব্যবহার করতে হবে। আবার আপনি যদি ওই ক্ষেত্রেই মডাল ব্যবহার করেন তাহলে মডাল প্লাস হ্যাভ ব্যবহার করতে হবে। এবং কোন সেন্টেন্সে যদি আপনি অ্যামিজার বা হ্যাভ হ্যাজ ব্যবহার না করেন, ইংলিশ ভাষায় দুইটা সেন্টেন্স আছে, অনলি দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয় না। সেক্ষেত্রে কি হয়? সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর পাস্টে গেলে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। আবার ফিউচারে গেলে কি হয়? উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবং ওই ক্ষেত্রে যদি আপনি মডাল ব্যবহার করেন তাহলে মডাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই এতটুকুই কিন্তু ইংরেজি। এবার দেখেন, আপনি যে বিং ব্যবহার করবেন, ধরেন আপনি বিং ব্যবহার করলেন, তো অ্যামিজারের সাথে করেন। আপনি যদি অ্যামিজারের সাথে বিং ব্যবহার করেন তাহলে এম বিং, ইজ বিং, আর বিং। ঠিক পাস্টে গেলেও আবার সেই কি, ওই ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচারে গেলে কি হবে? উইল বি বিং। আবার মডাল ব্যবহার করলে কি হবে? মডাল তারপরে বিং যোগ করবেন, মানে মডাল প্লাস বি তারপরে বিং। একই, মানে আপনি খালি খেয়াল করবেন, আপনি এখানে কি করবেন, হ্যাভ হ্যাজের সাথে আর কি করা যায়? বিন যোগ করা যায়। ওকে, তাহলে আপনি যদি হ্যাভ বিন হ্যাজ বিন করেন, পাস্টে গেলে হ্যাড বিন হয়ে যাবে, ফিউচারে গেলে কি হয়ে যাবে? উইল হ্যাভ বিন হয়ে যাবে। এই যে মজাটা দেখেন, মানে একদম সহজ, আপনার এইটুকু শুধু মনে রাখতে হবে। এবার আপনি খেয়াল করেন, আপনি সেন্টেন্স মেক করবেন। আমরা ধরেন একটা নমুনা আজকে আমি আপনাদের দেখাই অ্যামিজার দিয়ে। এই অ্যামিজার দিয়ে আপনার কত রকমের সেন্টেন্স হয় খেয়াল করেন। অ্যামিজার দিয়ে আপনি কত রকমের সেন্টেন্স করতে পারবেন। অ্যামিজার দিয়ে মূলত এই 5 ধরনের সেন্টেন্স হয়। একটা হচ্ছে কর্তা নিজে কোনো কিছু হয়, মনে রাখবেন আজ থেকে, প্রেজেন্টে যে সেন্টেন্সে কোনো ভার্ব থাকবে না, ওটাই হচ্ছে এই একটা নিয়ম। এই নিয়মটা, প্রেজেন্টে ভার্ব থাকবে না। আর একটা হচ্ছে কর্তা নিজে কোনো জায়গায় আছে, এরকম যদি বোঝাই তাহলে যে আমি স্কুলে আছি, কর্তা নিজে কোনো জায়গায় আছে, এরকম একটা। আর একটা হচ্ছে কোনো স্থানে কোনো কিছু আছে, মানে কোনো জায়গায় কোনো কিছু আছে। একটা হচ্ছে কর্তা নিজে কোনো জায়গায় আছে, আর একটা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু আছে। আর একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। অ্যামিজার দিয়ে প্যাসিভ সেন্টেন্স হয়। আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হয়, আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হয়, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, এই 5 ধরনের সেন্টেন্স অ্যামিজার দিয়ে হয়। আমি আপনাদেরকে
প্রত্যেকটা একদম ভেঙে ভেঙে আজকে বুঝাই দিব, এবং আজকের এই ক্লাসটা খুব ভালো করে বুঝবেন, তাহলে পুরো ইংরেজি ভাষাটাকে আপনি কল্পনা করতে পারবেন যে ইংরেজি ভাষাটা আসলে কেমন হবে। এবার আসেন আমি একটা করে বুঝাই। আমরা প্রথম একটা সেন্টেন্স লিখলাম, এইরকম লক্ষ লক্ষ সেন্টেন্স করা যাবে। আমি ছাত্র, যে সেন্টেন্সে কোনো ভার্ব থাকবে না, মনে রাখবেন আজ থেকে পৃথিবীতে যত বাংলা সেন্টেন্স আছে, যে বাংলা সেন্টেন্সে কোনো ভার্ব পাবেন না, ওইটাই হচ্ছে এই নিয়মটা। ওকে, সাবজেক্টের পরে আমি যার হয়, এরপরে সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়। অর্থাৎ আমি ছাত্র ইংরেজিটা কি, আই এম স্টুডেন্ট। এখন যদি বলেন আমি ছাত্র ছিলাম, জাস্ট এম এর জায়গায় ওয়াজ করে দেন, আমি ছাত্র ছিলাম। এখন যদি ফিউচার করেন, আমি ছাত্র হব, ওকে, এই জায়গায় বলেন উইল বি। এবার আপনি সবগুলো মডেল করেন, সবগুলো মডেল আপনি ব্যবহার করেন। আপনি বলেন আমার ছাত্র হওয়া উচিত, আমার ছাত্র হওয়া উচিত, কি করবেন, আই শুড বি এ স্টুডেন্ট। এবার বলেন আমি অবশ্যই ছাত্র হব, তাহলে কি হবে, আই মাস্ট বি এ স্টুডেন্ট। আপনি বলেন আমি ছাত্র হতে পারি, তাহলে কি, আই ক্যান বি এ স্টুডেন্ট। আমি হয়তো ছাত্র হতে পারি, তাহলে আই মে বি এ স্টুডেন্ট। আমি ছাত্র হতে পারতাম না, আপনারা তো জানেন, সবগুলা ব্যবহার করেন, আই কুড বি এ স্টুডেন্ট। আমাকে ছাত্র হতে হবে, তাহলে কি করবেন, আই হ্যাভ টু বি এ স্টুডেন্ট, আই হ্যাভ টু বি এ স্টুডেন্ট। আমাকে ছাত্র হতে হবে। আমাকে ছাত্র হতে হয়, তাহলে বলেন আই অ্যাম টু বি এ স্টুডেন্ট। মানে আপনি যদি একটা শেখেন, সবগুলা পারবেন। এইগুলোর আপনি নেগেটিভ করেন, ইন্টারোগেটিভ করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেন, সিস্টেম তো একটাই। দেখেন, একটা হচ্ছে আমি ছাত্র, এটা দিয়ে আপনি কত রকমের সেন্টেন্স বানাতে পারবেন, সব সিস্টেম কিন্তু এক। এবার আসেন আপনি আরেকটা দেখেন, 2 নাম্বারটা দেখেন, সেটা হচ্ছে আমি স্কুলে আছি। ইংরেজিটা কি, আই এম ইন দি স্কুল, আমি স্কুলে আছি। ওকে, এখন যদি আপনি এটা পাস্টে করেন, তাহলে কি হবে, আই ওয়াজ ইন দ্য স্কুল, আমি স্কুলে ছিলাম। এটা যদি আপনি ফিউচারে করেন, আমি স্কুলে থাকবো, তাহলে কি বলবেন, আই উইল বি ইন দি স্কুল। এখন আপনি বলেন আমার স্কুলে থাকা উচিত, তাহলে আই শুড বি ইন দি স্কুল। এখন আপনি যদি বলেন যে আমি অবশ্যই স্কুলে থাকবো, তাহলে আই মাস্ট বি ইন দি স্কুল। আমি স্কুলে হয়তো থাকতে পারি, তাহলে কি বলবেন, আই মে বি ইন দি স্কুল। মানে আপনাকে শুধু বুঝতে হবে যে এমিজার দিয়ে কত রকমের সেন্টেন্স তৈরি হয়, ব্যাস। তাইলে ওইগুলার আপনি পাস্টে করতে পারবেন, ফিউচারে করতে পারবেন, এবং মডালও ব্যবহার করতে পারবেন। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার সেন্টেন্সটা কি লিখছিলাম, 3 নাম্বার সেন্টেন্সটা লিখছিলাম হচ্ছে আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে। ইংরেজিটা কি, দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। ওকে, আমাদের স্কুলে একটা লাইব্রেরি ছিল, ব্যাস। দেয়ার ওয়াজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটা লাইব্রেরি থাকবে ফিউচারে, তাহলে কি বলবেন, দেয়ার উইল বি এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এখন যদি বলেন আমাদের স্কুলে একটা লাইব্রেরি থাকা উচিত, ওকে, তাহলে কি বলেন, দেয়ার শুড বি এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এন্ড আপনি যদি বলেন যে আমাদের স্কুলে একটি লাইব্রেরি থাকতে হবে, তাহলে কি বলবেন, দেয়ার হ্যাজ টু বি এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এন্ড আপনি যদি বলেন আমাদের স্কুলে হয়তো একটা লাইব্রেরি থাকতে পারে, ওকে, তাহলে আপনি বলেন দেয়ার মে বি এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। আপনি সবগুলো মডেল ব্যবহার করেন, একই নিয়ম। এবার আপনি 4 নাম্বার সেন্টেন্সটা দেখেন। মানে জাস্ট আমি একটা ভিডিওর মাধ্যমে, এই অল্প ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ইংরেজি ভাষাটা কতটা সহজ। আপনি এক পাশ থেকে স্ট্রাকচার মুখস্থ করছেন তো করছেনই, হ্যাঁ, শত শত হাজার হাজার স্ট্রাকচার, অত শত না, আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। আপনি গ্রামার পড়ছেন, কি কারণে গ্রামার পড়ছেন আমাকে বুঝান, কি কারণে, উদ্দেশ্য কি, আপনি কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি সব জানেন, কিন্তু ইংরেজি একটা সেন্টেন্সও মেক করতে পারেন না, একটা সেন্টেন্সের কোথায় কি ব্যবহার হয় আপনি তাও জানেন না, আপনাকে লিখতে দিলে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, আর ইংরেজিতে কথা বলা তো সে তো কল্পনার ব্যাপার। তাহলে আপনার গ্রামার পড়া হচ্ছে না। আপনি যদি গ্রামার পড়ে ইংরেজি শিখতে না পারেন, তাহলে গ্রামার পড়ে লাগ কি আপনার। দেখেন, আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হয়, এটা প্যাসিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, আমি যার ব্যবহার হয়। ওকে, এখন যদি বলেন আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হতো, ব্যাস, তাহলে বলেন উই ওয়ার, পাস্টে, আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হতো, তাহলে উই ওয়ার টট ইংলিশ ইন দ্য স্কুল। এখন যদি বলেন আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হবে, আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হবে, ওকে, ভালো কথা, তাহলে আপনি এখানে কি লিখবেন, উইল বি লিখবেন, উই উইল বি টট ইংলিশ ইন দ্য স্কুল।
এখন যদি আপনি বলেন যে আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো উচিত, আমাদেরকে এই স্কুলে ইংরেজি শেখানো উচিত, ওকে, তাহলে লেখেন শুড বি, উই শুড বি টট ইংলিশ ইন দ্য স্কুল। আমাদেরকে স্কুলে হয়তো ইংরেজি শেখানো হতে পারে, আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হতে পারে, ওকে, তাহলে লেখেন মেবি, উই মে বি টট ইংলিশ ইন দ্য স্কুল। আমাদেরকে স্কুলে ইংরেজি শেখাতে হবে, আমাদেরকে স্কুলে ইংরেজি শেখাতে হবে, ওকে, তাহলে কি লিখবেন? উই হ্যাভ টু, উই হ্যাভ টু বি, উই হ্যাভ টু বি টট ইংলিশ ইন দ্য স্কুল। আমাদেরকে স্কুলে ইংরেজি শেখানো হবে, শেখাতে হবে। তা আমি লিখতেছি না, আপনি সবগুলো মডেল দিয়েই এই সেন্টেন্সগুলো বানাতে পারবেন। এবার দেখেন 5 নাম্বার সেন্টেন্সটা দেখেন। 5 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, ওকে, ভালো কথা। এটা যদি আপনি পাস্টে করেন যে আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবারে দেখেন আপনি যদি বলেন যে আমি স্কুলে যেতে থাকবো, ভবিষ্যতে আমি স্কুলে যেতে থাকবো, তাহলে কি করবেন? আই উইল বি গোয়িং টু স্কুল। এন্ড যদি বলেন মডেল ব্যবহার করেন যে আমার স্কুলে যাওয়া উচিত হচ্ছে, আমার স্কুলে যাওয়া উচিত হচ্ছে, তাহলে আই শুড বি গোয়িং টু স্কুল। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি বলেন আমি হয়তো স্কুলে যাচ্ছি, আমি হয়তো স্কুলে যাচ্ছি, তাহলে কি বলবেন? আই মে বি গোয়িং টু স্কুল। এভাবে আপনি সবগুলো মডেল ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সব ক্ষেত্রে হয়তো আপনার ইংরেজি বাংলা সেন্টেন্স হবে না, যেটার বাংলা সেন্টেন্স হবে না ওটার ইংরেজি হবে না, বাট বাংলা সেন্টেন্স যদি হয় তাহলে ওটার ইংরেজি সেন্টেন্সও হবে। তাহলে আপনাকে শুধু সিস্টেমগুলো বুঝতে হবে যে কখন আপনি অ্যামিজারের নিয়ম ফলো করবেন, কখন আপনি হ্যাভ হ্যাজ এর নিয়ম ফলো করবেন। আপনাকে জাস্ট এইটুকু শিখতে হবে, তাহলে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, ইংরেজিতে কথা বলা বলেন, ইংরেজি রিডিং পড়ে সেগুলোর বাংলা করতে পারা বলেন, আপনি ইংরেজি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এরপরে আপনি গ্রামার শেখেন, অসুবিধা নেই। কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কত মানে কি একদম চুলচেরা বিশ্লেষণ করেন, কোনো অসুবিধা নেই। আপনি আস্তে আস্তে ইংরেজিতে পণ্ডিত হয়ে যান, তাতেও কোনো সমস্যা নেই। বাট আপনার তো ইংরেজিটা শিখতে হবে, আগে মৌলিকটা শিখতে হবে। আপনি মৌলিকটা শিখতেছেন না, ইংরেজি শিখতেছেন না, আপনি কি শিখতেছেন? দির উচ্চারণ। আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই যে এইটা দি হবে নাকি দা হবে, আপনি আছেন দি আর দা নিয়ে পড়ে, আপনি ইংরেজি পারেন না, আপনি দি নিয়ে আছেন আর দা নিয়ে আছেন। টিচারের উচ্চারণ টিচা হবে না টিচা হবে, এটা নিয়ে আপনি ব্যস্ত, আপনি ইংরেজি পারেন না। তো ইংরেজি আপনি পারেন না, একটা সেন্টেন্স লিখতেই পারেন না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজিতে কথাই বলতে পারেন না, ইংরেজি পড়ে সেটার বাংলায় করতে পারেন না, তো আপনার টিচার হইলে কি আর টিচার হইলে কি? এটা বুঝতে হবে, রাগ করেন না, এটাই বাস্তব কথা। আমরা যেটা আমাদের প্রয়োজন নাই, যেটা আমাদের আগে জরুরি, সেটা হচ্ছে ইংরেজি ভাষাটা শেখা। এরপরে এর সঠিক উচ্চারণ কি হবে, এর ব্যতিক্রম কি হবে, এটা দিয়ে আর কি হতে পারে, এটা তো পরে, বা কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি এগুলো তো পরে। আপনাকে আগে ইংরেজি ভাষাটা শিখতে হবে, এরপরে আপনি যা শিখতে চান সব শেখেন। আপনি একদম ব্রিটিশদের মতো করে ইংরেজি বলতে চান শেখেন, আপনি আমেরিকানদের মতো করে ইংরেজি বলতে চান শেখেন, অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে আমি ইংরেজি শিখতে চাই। আপনি যদি বলেন যে আমি ইংরেজি শিখতে চাই, আমি ইংরেজিতে খুব দুর্বল, একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাই, কিভাবে শিখবো? শোনেন, আমরা আমাদের বাংলাদেশ তথা যারা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা যেভাবে ইংরেজি শিখতে চেষ্টা করি সেটা হচ্ছে আমরা ইংরেজি শেখা মানে আমরা মনে করি যে গ্রামার শিখতে হবে। আজকে থেকে শুনে রাখেন, আপনি সারা জীবন গ্রামার পড়েও আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ ইংরেজি শিখতে হলে আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হবে। কোন গ্রামারটা, আপনি তো গ্রামার শিখবেন, তো কোন গ্রামারটা আগে শিখবেন, তারপরে কোন গ্রামারটা শিখবেন, তারপরে কোন গ্রামারটা শিখবেন। এই ধারাবাহিকতা মেনটেন না করে আপনি সারা জীবন গ্রামার শিখলে আপনি ইংরেজি শিখতে পারবেন না। গ্রামারগুলোও শিখতে হবে আপনাকে ধারাবাহিকভাবে, এবং সেটাকে শিখতে হবে প্রায়োগিকভাবে। এছাড়া আপনি সারা জীবন যদি গ্রামার শেখেন আপনি ইংরেজি শিখতে পারবেন না। এরপরে আরেকটা প্রশ্ন করেন যে স্যার ইংরেজি শিখতে চাইলে কোন বই পড়লে ভালো হবে, কোন বই পড়লে ইংরেজি শেখা যায়? আজকে থেকে শুনে রাখেন, আপনি পৃথিবীর কোনো বই পড়ে ইংরেজি শিখতে পারবেন না, ইভেন আমার বই পড়েও শিখতে পারবেন না। বই পড়ে ইংরেজি শেখা যায় না, শুধু ইংরেজি না, কোনো কিছু শেখা যায় না। যদি বই পড়েই সবকিছু শেখা যাইতো তাহলে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এগুলো তৈরি হতো না, এত টিচার তৈরি হতো না। আপনারা বাজার থেকে বই কিনতেন, সেগুলো পড়তেন, পরীক্ষার সময় যাই পরীক্ষা দিতেন, তাইলে তো হয়ে যেত। এত কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, শিক্ষকদের নিয়োগ দেওয়া, তাদের বেতন দেওয়ার কোনো দরকার ছিল না। বই পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে যদি ইংরেজি শিখতে হয়
তাহলে আপনার একটা গুরু লাগবে। আজ থেকে মনে রাখেন, আপনার একটা গুরু লাগবে, টিচার লাগবে। যে টিচার আপনাকে একদম জিরো থেকে হাতে কলমে ইংরেজি ভাষাটা শিখিয়ে দেবে, এমন একজন বিশ্বস্ত গুরু লাগবে যে আপনাকে ইংরেজি ভাষাটা শেখাতে পারে। এই গুরুর কাছ থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। প্রত্যেকটা কাজের কিন্তু স্টেপ আছে, আপনি যাই করেন স্টেপ আছে, এলোমেলো হবে না, একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। এই ধারাবাহিক প্রক্রিয়াটা আপনার টিচার আপনাকে শিখিয়ে দিবে। ওকে, এমন একজন টিচার আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনাকে জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি ভাষাটা পুরোপুরি শিখিয়ে দিবে। এমন একজন টিচার আপনাকে বের করতে হবে। মাঝখানে ছোট্ট আর একটা কথা বলি, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চায় ইংরেজিতে, এই জন্যও কি করে, সারা জীবন পরীক্ষায় যা আসে ওই রাইট ফর্ম ভার্ব শেখে, চেঞ্জিং সেন্টেন্স শেখে, ট্যাগ কোয়েশ্চেন শেখে, সাবজেক্ট প্রিফিক্স শেখে, মডিফায়ার শেখে, মানে পরীক্ষাতে যা যা আসে এরা শুধু সারা জীবন এইগুলো প্রাইভেট পড়ে। কিন্তু আপনি কি জানেন যে এইভাবে সারা জীবন যদি আপনি ইংরেজি প্রাইভেট পড়তে থাকেন, আপনার সারা জীবনেও কোনো লাভ হবে না। হয়তো কিছু কিছু পরীক্ষাতে আপনি রেজাল্ট ভালো করবেন, ফাইনালে আপনি ইংরেজিতে কিছুই পারেন না। এটাই হচ্ছে কথা। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, ডিগ্রি ক্লাসে পড়েন, আমি আপনাদেরকে বলতেছি শোনেন, আপনি যদি ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য দূর করতে চান, ইংরেজি ভাষাতে আপনি যদি দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনার একাডেমিক ইংলিশ পড়ে সারা জীবনেও আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। আপনাকে ইংরেজি ভাষাটা আলাদা করে শিখতে হবে, ইংরেজি ভাষাটা শিখতে হবে। ইংরেজি ভাষাটা যদি আলাদা করে আপনি শেখেন, তাহলে আপনার ইংরেজি ভাষাটাও শেখা হবে, আপনার একাডেমিক ইংলিশেও আপনি ভালো রেজাল্ট করবেন, আপনার অ্যাডমিশন পরীক্ষাতেও ভালো রেজাল্ট করবেন, আপনার চাকরি পরীক্ষাতেও ভালো রেজাল্ট করবেন, আপনি সব জায়গাতেই ভালো রেজাল্ট করবেন। আর আপনি যদি আপনার শুধুমাত্র একাডেমিক ইংলিশগুলো বিভিন্ন জায়গায় প্রাইভেট করে শেখেন, সারা জীবনেও আপনি ইংরেজিতে কোনো জায়গায় ভালো করতে পারবেন না। আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে হয়তো রেজাল্ট করে যাবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি আর এগোতে পারবেন না, খুব কষ্ট হয়ে যাবে। ওকে, এবার আসেন, আপনি যদি আমার কাছ থেকে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান, তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে, আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সটার মাধ্যমে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখানো হয়। আমি ধরে নিই আপনি ইংরেজি ভাষার কিচ্ছু পারেন না, একদম জিরো, একদম শিশু বাচ্চা। একটা মা যেমন তার সন্তানকে ধীরে 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 বড় করে না, ঠিক এই কোর্সের মাধ্যমে একদম শিশু ভেবে নিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ ধীরে 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 আস্তে আস্তে ইংরেজি ভাষাটা শেখানো হবে, একদম প্র্যাকটিক্যালি শেখানো হবে। তো আপনি যদি আমার এই জিরো টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান, তাহলে এই নাম্বারটা আপনি মনে রাখেন। নাম্বারটা হচ্ছে 01855357592। এই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ করবেন, এই নাম্বারে একটা মেসেজ করবেন, মেসেজের মধ্যে লিখবেন জাস্ট 002 অ্যাডভান্স, জাস্ট এই কথাটা লিখবেন। তাহলে আপনাকে এর কোর্স ফি কত টাকা, কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, আমি বিস্তারিত আপনাকে বলে দিব। তবে আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হয়ে থাকেন, ডিগ্রি বা অনার্স ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন, অথবা আপনি চাকরি করছেন, অথবা পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য ট্রাই করতেছেন, সবাই এই কোর্সটা করতে পারবে। এবং এই কোর্সের মাধ্যমে আমি আপনাকে এটুকু বলি, আপনি আপনার জীবদ্দশায় যা শিখতে পারেননি জাস্ট 3 মাস, এই কোর্সের সময়সীমা কিন্তু মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি ইংরেজি ভাষাটা পুরোপুরি শিখে যাবেন। ওকে, আপনি বলতে পারেন যে সারা জীবনেও প্রাইভেট পড়ছি, ইংরেজি শিখতে পারলাম না, আর মাত্র 3 মাসে কিভাবে ইংরেজি শিখবো? এর দায়িত্বটা আমার। একটা কাজ আপনি কত দ্রুত করতে পারবেন সেটা নির্ভর করে আপনার পদ্ধতির উপরে। আপনার পদ্ধতি যদি নড়বড়ে হয়, তাহলে আপনি সারা জীবন করবেন, তাও কাজটা হবে না। আর পদ্ধতিটা যদি স্মার্ট হয়, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারবেন। ওকে, তো যারা আপনি গ্রামার বই পড়ে পড়ে ইংরেজি শেখার চেষ্টা করছেন, গ্রামার পড়ে পড়ে ইংরেজি শেখার চেষ্টা করছেন, স্ট্রাকচার মুখস্থ করে করে ইংরেজি শেখার চেষ্টা করছেন, ভাই আমি আপনাদের কাছে বলে দিলাম, আপনি সারা জীবনেও ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হলে একজন পারফেক্ট গুরু আপনার লাগবে, একটা টিচার আপনার লাগবে। সেই টিচার আপনাকে শিখিয়ে দিতে হবে। সেই টিচারটা আমিও হতে পারি, আপনার পছন্দের অন্য কেউ হতে পারে, যে আপনাকে সহজভাবে বাংলা ভাষার মতো করে ইংরেজি ভাষাটাকে শিখে দিবে। যাই হোক, আপনারা যারা ইংরেজি ভাষা শিখতে চান, তারা এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। খুব শীঘ্রই লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের
18তম অনলাইন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। ভর্তির জন্য এই ভিডিওটা দেখা মাত্রই যোগাযোগ করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।